চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের 3 নম্বর ক্লাসে জার্নাল এন্ট্রিজের গুরুত্বপূর্ণ একটা ম্যাথের সমাধান হবে। আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখে তারপরে তোমরা এই ক্লাসটা দেখো। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। প্রবলেম 5 রিকোয়ার্ড হচ্ছে গিভ দি জেনারেল জার্নাল এন্ট্রিজ আন্ডার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সাধারণ জাবেদা দাখিলা দাও। নেরেশন ইজ নট নেসেসারি, ব্যাখ্যার প্রয়োজন নাই। তো অতিরিক্ত এখানে বলা হয়েছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে সাধারণ জাবেদা দাখিলা দাও। এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কোনটা? জাবেদা দাখিলা দেওয়ার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বাংলা অর্থ হচ্ছে কালান্তিক মজুত পদ্ধতি। নির্দিষ্ট একটা সময়, মাস, বছর পর পর হিসাবটা রাখা হয়, এটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে নিত্য মজুত পদ্ধতি। প্রতিদিনের মজুত পণ্যের হিসাব প্রতিদিন রাখা হয়। তাহলে তোমরা জেনে নাও, এখন পর্যন্ত আমরা যে নিয়মে প্রতিটা লেনদেনের জাবেদা দাখিলা করে আসছি, এটাই হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাহলে কি নতুন করে আর কোনো কিছু জানতে হবে? নতুন করে আর কোনো কিছু জানার প্রয়োজন নাই। আমরা যে বেসিকটা জানি, এই যে ব্যবসায় নগদ আসলে, নগদ অথবা সম্পদ আসলে নগদ অথবা সম্পদ ডেবিট করতে হবে। ব্যবসা থেকে নগদ অথবা সম্পদ চলে গেলে ক্রেডিট করতে হবে। আয় হলে ক্রেডিট, ব্যয় হলে ডেবিট, দায় হলে ক্রেডিট করতে হবে। এই নিয়ম, আলাদা করে নতুন নিয়ম আর আমাদের জানতে হবে না, কারণ আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে অলরেডি জাবেদা দাখিলা সমাধান করতেছি। ঠিক আছে? আচ্ছা, এখন অনেকগুলো লেনদেন আছে, এক এক করে পড়ব, ব্যাখ্যা বুঝিয়ে তারপর লিখে সমাধানটা দেখিয়ে দিচ্ছে। সবাই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে কোনো অসুবিধা না হয়। On January 1, 2022, Rifat started his merchandising business in the name of Rifat Traders by investing cash টাকা 95,000 and equipment টাকা 20,000। 2022 সালে জানুয়ারি 1 তারিখে রিফাত মজুত পণ্যের ব্যবসা শুরু করেছেন। নাম হচ্ছে রিফাত ট্রেডার্স। ব্যবসার মধ্যে তিনি বিনিয়োগ করেছেন নগদ 95,000 টাকা আর যন্ত্রপাতি 20,000 টাকার। তো এটাও তো একটা লেনদেন, যেহেতু ব্যবসার মধ্যে বিনিয়োগ করেছেন। অতএব জানুয়ারির 1 তারিখে আমি এই নগদ টাকার জন্য লিখে দিব ক্যাশ ডেবিট 95,000, কারণ নগদ টাকা ব্যবসার মধ্যে এসেছে। আর ইকুইপমেন্ট যেটা আনা হয়েছে, এটাও তো সম্পদ ব্যবসায় এসেছে। ইকুইপমেন্ট ডেবিট 20,000 টাকা, আর দুইটা মূলধন হিসাবে আনা হয়েছে। এই জন্য আমরা লিখব ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা। টোটাল টাকা যোগ করে 95,000 আর এই 20,000 যোগ করে যত হবে তত। ক্যাশ ডেবিট টাকার পরিমাণ ছিল 95,000, যন্ত্রপাতি এসেছে ইকুইপমেন্ট ডেবিট টাকার পরিমাণ হচ্ছে 20,000। তো দুইটা কিন্তু মূলধন হিসাবে এসেছে। দুইটার টাকা যোগ করলে আমরা পাবো 1,15,000 টাকা। তো 1,15,000 টাকা ক্যাপিটাল ক্রেডিট এখানে করা হলো। ক্লিয়ার এটা? তারপর ডিউরিং দি ফার্স্ট মান্থ হি কমপ্লিটেড দি ফলোয়িং ট্রানজ্যাকশন। প্রথম মাসে নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তো এখানে জুলাই 1 তারিখ আছে। ওকে। হায়ার ডি বিল্ডিং ফর অফিস ইউজ 4 টাকা, 5,000 পার মান্থ অ্যান্ড পেইড টাকা 10,000। একটা বিল্ডিং নেওয়া হয়েছে, একটা বিল্ডিং ঠিক করা হয়েছে অফিসের ব্যবহারের জন্য। প্রতি মাসের ভাড়া 5,000, কিন্তু এই জুলাই 1 তারিখে 10,000 টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে। এখন অফিসে ব্যবহারের জন্য এটার ভাড়া প্রতি মাসে 5,000 টাকা করে। তো আমি যদি একেবারে 1 তারিখে ওই ভাড়ার টাকাটা 10,000 দিয়ে দিই, তার মানে 2 মাসের ভাড়া আমি আগেই দিয়ে দিলাম, ব্যয়ের টাকা আমি আগেই দিয়ে দিলাম। তো ব্যয়ের টাকা যেহেতু আগে দিয়েছি, এটা হচ্ছে অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় সম্পদের মধ্যে পড়ে, অগ্রিম ভাড়া হবে। এখন 2 মাসের ভাড়া যেহেতু আমি আগে দিয়েছি, তার মানে নগদ চলে গেছে, নগদ অথবা সম্পদ চলে গেছে, ক্যাশ হলো ক্রেডিট। তো যে টাকা আমি আগে দিয়েছি এটা কিন্তু অগ্রিম ভাড়া দিয়েছি, প্রিপেইড রেন্ট। প্রিপেইড মানে অগ্রিম, রেন্ট মানে ভাড়া। অগ্রিম ভাড়া দিয়েছি, নগদ চলে গেছে, তাই ক্যাশ ক্রেডিট 10,000। তো
তো ভাড়া 2 মাসের আমি আগে দিয়েছি অগ্রিম ভাড়া ডেবিট প্রিপেড রেন্ট হিসাবে, এটা লিপিবদ্ধ হবে, কারণ আমি এখন ব্যয়ের টাকা দিই নাই, আমি এখন ব্যয়ের টাকা অগ্রিম দিয়ে দিছি। এটা বুঝতে পারছো? প্রিপেড রেন্ট ডেবিট টাকার পরিমাণ 10,000, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশ ক্রেডিট হলো এখানে 10,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস টাকা 60,000, পেইং টাকা 35,000 ইন ক্যাশ ইন দ্য ব্যালেন্স অন অ্যাকাউন্ট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি মজুত পণ্য ক্রয় করা হয়েছে 60,000 টাকায়, 35,000 টাকা নগদে পরিশোধ, এন্ড দি ব্যালেন্স অন অ্যাকাউন্ট, আর বাকি যে টাকা এটা বাকি রয়ে গেছে। তাহলে টোটাল মজুত পণ্য ক্রয় করা হয়েছে 60,000 টাকায়, নগদ চলে গেছে 35,000। এখন নগদ নিয়ে যদি আগে চিন্তা করি, ক্যাশ অথবা সম্পদ এটা কিন্তু চলে গেছে, অতএব ক্যাশ ক্রেডিট 35,000, ঠিক আছে। এটা তো নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে, ব্যয়ের নাম কি? পারচেস ডেবিট টোটাল 60,000। 60,000 টাকা থেকে নগদ 35,000 পরিশোধ করেছি, বাকি 25,000 পরিশোধ করি নাই। যে 25,000 পরিশোধ করি নাই ওই 25,000 টাকার জন্য যেহেতু বাকি রয়ে গেছে, পাওনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 25,000। বোঝাতে পেরেছি? আবারও বলছি, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট 35,000, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে পারচেস ডেবিট 60,000, বাকি টাকা বাকি রয়ে গেছে। তাহলে 60,000 থেকে 35,000 বাদ দিলে যে 25,000 টাকা থাকে এটা বাকি রয়ে গেছে, আর বাকিতে ক্রয়ের জন্য পাওনাদারের সৃষ্টি হয় আমরা জানি, তাই অ্যাকাউন্টস পেবল ক্রেডিট হবে 25,000। এই যে দেখো, পারচেস ডেবিট টোটাল মজুত পণ্য ক্রয় করা হয়েছে 60,000 টাকার, এক্ষেত্রে ক্যাশ চলে গেছে 35,000 টাকা, তাই ক্যাশ ক্রেডিট করা হলো 35,000, আর বাকি 25,000 টাকা বাকি রয়ে গেছে, এটার জন্য দায়ের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট করা হলো 25,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। বরোড টাকা 40,000 ফ্রম দি প্রাইম ব্যাংক অন এ নোট পেবল। বরোড মানে ঋণ করা বা দাঁড় করা, 40,000 টাকা ঋণ করা হয়েছে প্রাইম ব্যাংক থেকে, ফ্রম মানে থেকে, অন এ নোট পেবল প্রদেয় বিলের মাধ্যমে, প্রদেয় বিলের মাধ্যমে প্রাইম ব্যাংক থেকে 40,000 টাকা ঋণ করা হয়েছে। এখন ব্যবসায়ের মালিক তো আমি নিজেকেই ধরে নিব, তুমি ধরে নিও তুমি ব্যবসায়ের মালিক। যদি প্রাইম ব্যাংক থেকে নোট পেবলের মাধ্যমে তুমি 40,000 টাকা ঋণ নিয়ে আসো, তাহলে ওই 40,000 টাকা তোমার ব্যবসায় নগদ আসছে, সুতরাং ক্যাশ ডেবিট। তো নগদ এসেছে নোট পেবলের মাধ্যমে, নোট পেবল ক্রেডিট, দায় বৃদ্ধি পাওয়ার কারণে নোট পেবল এখানে ক্রেডিট করা হবে, ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট। এই যে দেখো 8 তারিখে ক্যাশ ডেবিট 40,000, নোটস পেবল ক্রেডিট 40,000 টাকা। মার্চেন্ডাইজ সেলস অন অ্যাকাউন্ট টাকা 80,000, কোষ টাকা 55,000, মজুত পণ্য বিক্রয় বাকিতে 80,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 55,000 টাকা। এটা যেহেতু পেরিওডিক ইনভেন্টরি সিস্টেম, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আমার দেখার প্রয়োজন নাই। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলে বিক্রিত পণ্যের ব্যয় দেখার প্রয়োজন আছে। তো বিক্রিত পণ্যের ব্যয় কি? অর্থাৎ যে মজুত পণ্য 80,000 টাকায় বিক্রি করা হয়েছে, এইটার পিছনে এই প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে 55,000 টাকা। এখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি বিক্রয় করতে চায় কোনো কিছু, আগে তো নিজেকেই ক্রয় করে আনতে হবে। তো এটা নিজেই ক্রয় করেছে বা নিজেই এটার পিছনে ব্যয় করেছে 55,000, তারপর এটার সাথে 35,000, 25,000 মুনাফা যোগ করে এটা 80,000 টাকায় বিক্রয় করেছে। এই হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে বিক্রয় করার আগ পর্যন্ত ব্যয়, প্রতিষ্ঠানের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় দেখার প্রয়োজন নাই। বাকিতে বিক্রয় করলে দেনাদারের সৃষ্টি হয় আমরা জানি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আয় করতে হয় ক্রেডিট, এখানে সেলস আছে, সেলসটা ক্রেডিট হয়ে যাবে। 14 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টাকার পরিমাণ 80,000, সেলস ক্রেডিট টাকার পরিমাণ 80,000। পেইড স্যালারিজ টাকা 3,000 এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স টাকা 5,000, বেতন পরিশোধ 3,000,
বিজ্ঞাপন খরচ 5,000, দুইটার মাধ্যমে নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, নগদ চলে গেছে ব্যয়ের মাধ্যমে কি স্যালারি এক্সপেন্স ডেবিট। তো ব্যয় ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ব্যয় ডেবিট, দুইটা ব্যয় ডেবিট করব আর দুইটার টাকা যোগ করে আমরা ক্রেডিট করব। স্যালারি হচ্ছে 3,000 আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে 5,000। 12 তারিখে স্যালারি এক্সপেন্স এটা হচ্ছে 3,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হচ্ছে 5,000। এই দুইটাই ব্যয় হওয়ার কারণে ডেবিট করা হয়েছে। দুইটার টাকা যোগ করে আমরা ক্যাশ ক্রেডিট করব 8,000 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 2,000, অফিস সাপ্লাইজ ক্রয় ফর ক্যাশ নগদ 2,000 টাকায়। তো অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে, তাহলে তো সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা এখানে সাপ্লাইজ ডেবিট করব, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট করব। ঠিক আছে, সাপ্লাইজ ক্রয় করার কারণে সাপ্লাইজ নামের সম্পদ বৃদ্ধি পেয়েছে, সাপ্লাইজ ডেবিট, আর নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট। 14 তারিখে অফিস সাপ্লাইজ ডেবিট, টাকার পরিমাণ হচ্ছে এখানে 2,000, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট 2,000। মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট টাকা 70,000, মজুত পণ্য ক্রয় বাকিতে 70,000 টাকা। তো মজুত পণ্য ক্রয় মানে আমি ক্রয় করেছি, এখন যদি বিক্রয় থাকে তাহলে আমি বিক্রয় করেছি। আমি ক্রয় করেছি 70,000 টাকার মজুত পণ্য, তাও বাকিতে। বাকিতে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, পাওনাদার হবে ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট পাওনাদারের ইংরেজি। তো দায়ের সৃষ্টি হয়েছে ব্যয়ের মাধ্যমে, ব্যয়ের নাম হচ্ছে পারচেজ, পারচেজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। ক্লিয়ার? সম্পূর্ণ বইয়ের বেসিকের 1 নম্বর 2 নম্বর ক্লাস দেখলে কিন্তু এটা সহজ, ওই দুইটা ক্লাস আগে দেখে তারপরে পরবর্তী অধ্যায়ের ক্লাস তোমাদের দেখতে হবে। 15 তারিখে পারচেজ ডেবিট টাকার পরিমাণ 70,000 টাকা, আর পাওনাদারের সৃষ্টি হয়েছে অ্যাকাউন্টস পেবল ক্রেডিট 70,000 টাকা। পেইড টাকা 24,000 ইন ফুল সেটেলমেন্ট ফর মার্চেন্ডাইজ পারচেজ অন অ্যাকাউন্ট অন জুলাই 3। 24,000 টাকা পরিশোধ পূর্ণ নিষ্পত্তিতে মজুত পণ্য বাকিতে ক্রয় করা হয়েছিল জুলাই 3 তারিখে। এই যে জুলাই 3 তারিখে মজুত পণ্য ক্রয় করা হয়েছিল 60,000 টাকা, নগদ 35,000 টাকা ছিল পরিশোধ, পরবর্তী 24,000 টাকা 25,000 বাকি ছিল, সেই 25,000-এর পূর্ণ নিষ্পত্তিতে 20 তারিখে এসে 24,000 টাকা পরিশোধ করা হয়েছে, পেইড করা হয়েছে। তাহলে 24,000 চলে গেছে আমার ব্যবসা প্রতিষ্ঠানে, চলে গেছে ক্যাশ ক্রেডিট। তো দেওয়ার কথা 25,000, দিয়েছি 24,000। ফুল সেটেলমেন্ট যেহেতু আছে তার মানে ডিসকাউন্ট হয়েছে, ডিসকাউন্ট হয়েছে 1,000। তো যেহেতু ক্যাশ ক্রেডিট নগদ চলে যাওয়ার কারণে ডিসকাউন্টও হবে ক্রেডিট। সব মিলিয়ে এই ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করে টোটাল 25,000 পাওনাদার পেয়েছে অ্যাকাউন্টস পেবল ডেবিট। এটা এখানে বুঝো, অ্যাকাউন্টস পেবল ডেবিট টোটাল টাকা ছিল পাওনাদারে 25,000, এখন নগদ দেওয়া হয়েছে 24,000 এই 25,000-এর পুনঃনিষ্পত্তিতে। তখন এখানে ডিসকাউন্ট ক্রেডিট হচ্ছে আরও 1,000। ক্যাশ যেহেতু ক্রেডিট, ডিসকাউন্টও হবে ক্রেডিট। কেন ক্রেডিট? পাওনাদার পাবে আমার কাছে 25,000 টাকা, আমি ক্যাশ নগদ দিয়েছি 24,000, আরও 1,000 টাকা আমাকে দিতে হয় নাই, তাহলে 1,000 টাকা আমার বেঁচে গেছে। যেহেতু 1,000 টাকা বেঁচে গেছে, এটা অবশ্যই আমার জন্য আয়, আর আয় মানেই তো ক্রেডিট। আশা করছি বুঝতে পেরেছ। সোল্ড মার্চেন্ডাইজ টু জাওয়াদ অন অ্যাকাউন্ট টাকা 90,000, বিক্রিত পণ্যের ব্যয় কোস্ট 60,000। পণ্য বিক্রয় জাওয়াদের কাছে বাকিতে 90,000 টাকা। ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন ঘটে, কারো নাম লিখে রাখার প্রয়োজন পড়ে না, তাদেরই নাম লিখে রাখতে হবে যাদের সাথে বাকিতে লেনদেন হয়। এখানে নাম যেহেতু জাওয়াদ আছে তার মানে এটা বাকিতে। তো বাকিতে পণ্য বিক্রয়, বাকিতে পণ্য বিক্রয় করলেই দেনাদারের সৃষ্টি হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর আয় হয় ক্রেডিট, সেলস হবে ক্রেডিট, টাকার পরিমাণ 90,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আয় সেলস হলো ক্রেডিট।
রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 22 টাকা 5,000, কোস্ট বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 3,000। রিটার্ন মার্চেন্ডাইজ মজুত পণ্য ফেরত পাওয়া হয়েছে যেটা জুলাই 22 তারিখে বিক্রি করা হয়েছিল, সোল্ড অন জুলাই 2022, 22 তারিখে বিক্রি করা হয়েছিল 90,000 টাকার মজুত পণ্য। এখন এই পণ্যটা 5,000 টাকার ফেরত চলে আসছে, তার মানে এটা বিক্রয় ফেরত। সম্পূর্ণ বইয়ের বেসিক ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে তোমরা জানো বিক্রয় ফেরত এটা ব্যয়ের মধ্যে পড়ে। যেহেতু বিক্রয় ফেরত ব্যয়ের মধ্যে পড়ে, তো ব্যয় ডেবিট হয়, আমরা সেলস রিটার্ন ডেবিট করব। এখন বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। আমি একজন ব্যক্তির কাছে 10,000 টাকার পণ্য বিক্রি করলাম। এখন 10,000 টাকার পণ্য থেকে 5,000 টাকার পণ্য উনি যদি আমাকে ফিরিয়ে দেন, তো বিক্রয় ফেরত তো ব্যয়ের জন্য ডেবিট হবে, কিন্তু ফেরত যিনি দিয়েছেন উনি কিন্তু দেনাদার দিয়েছেন। যদি ওনার কাছে বাকিতে বিক্রয় করে থাকি তাহলে উনি হচ্ছেন আমার দেনাদার। তাহলে বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক ক্রয় ফেরতের সাথে পাওনাদারের সম্পর্ক, ঠিক আছে? অতএব এই 5,000 যেহেতু এটা বিক্রয় ফেরত, সেলস রিটার্ন ডেবিট করব, বিক্রয় ফেরত ডেবিট, আর দেনাদার দিয়েছে বিক্রয় ফেরতের সাথে দেনাদারের সম্পর্ক সবসময় আমি দেনাদার করব ক্রেডিট, সেলস রিটার্ন ডেবিট। টাকার পরিমাণ 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, টাকার পরিমাণ 5,000। Received a cash payment of টাকা 87,500 for sales made on account and allowed টাকা 2,500 ডিসকাউন্ট। নগদ প্রাপ্তি 87,500 টাকা বাকিতে বিক্রয়ের জন্য যেখানে 2,500 টাকা ডিসকাউন্ট করা হয়েছে। এটার অর্থ দাঁড়ায় যে বাকিতে বিক্রয় করা হয়েছিল, বাকিতে বিক্রয় করার কারণে দেনাদারের সৃষ্টি হয়েছে। তো দেনাদারের কাছ থেকে এখন নগদ প্রাপ্তি 87,500 আর 2,500 টাকা ডিসকাউন্ট, তাহলে কত টাকা টোটাল বিক্রি করা হয়েছিল? 87,500 আর 2,500 যোগ করলে 90,000 টাকা টোটাল বিক্রি করা হয়েছিল, তাই তো? যদি 90,000 টাকা বিক্রি করা হয়, এখন তো দেনাদার দিয়ে দিছে, এখানে বলা হয়েছে যে বাকিতে বিক্রয় ছিল, তার মানে এখন দেনাদার দিয়েছে। এখন আমি ক্যাশ পেয়েছি, অবশ্যই ক্যাশ ডেবিট 87,500, অঙ্কের মধ্যে যেহেতু ডিসকাউন্ট আছে, ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট, সব মিলিয়ে দেনাদার দিয়েছে, দেনাদার ক্রেডিট টোটাল 90,000। 26 তারিখে ভালো করে বুঝো, এটা বাকিতে বিক্রয় ছিল, আমি ক্যাশ পেয়েছি 87,500, তাহলে এটা ডেবিট করলাম। তো ডিসকাউন্ট আছে এখানে 2,500, ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্টও ডেবিট, ক্যাশের টাকা ডিসকাউন্টের টাকা যোগ করেই অ্যাকাউন্ট রিসিভেবল অথবা দেনাদারে করে লিখতে হয়, তাহলে 90,000 লিখে দিলাম। এখন বাকিতে বিক্রয় ছিল, নগদ পেয়েছি 87,500, বাকিতে বিক্রয় টোটাল ছিল 90,000, দেনাদারের সৃষ্টি হয়েছিল। 90,000 পাওয়ার কথা, 87,500 পেয়েছি, 2,500 পাই নাই। তো যেটা পাই নাই এটা তো পাওয়ার কথা ছিল, এটা আমার জন্য ব্যয়, সুতরাং এটা ডেবিটই হবে। মনে রাখার উপায় হচ্ছে ক্যাশ ডেবিট হলে ডিসকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট। ক্লিয়ার? পেইড ইলেকট্রিসিটি বিল ফর দ্য মান্থ অফ জুলাই 2022 টাকা 2,500। ইলেকট্রিসিটি বিল পরিশোধ করা হয়েছে জুলাই মাস 2022 সালে 2,500 টাকা। তো বিদ্যুৎ বিল পরিশোধ করলে এটাকে ইউটিলিটি এক্সপেন্স বা উপযোগ খরচের মধ্যে লিপিবদ্ধ করতে হয়। তো ইউটিলিটি এক্সপেন্স হবে ডেবিট, আর বিদ্যুৎ বিল পরিশোধ করে নগদ চলে গেছে, এই জন্য ক্যাশ হবে ক্রেডিট। তো ইউটিলিটি এক্সপেন্স হবে এখানে ডেবিট, টাকার পরিমাণ 2,500, নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 2,500। পেইড স্যালারিজ ফর দি মান্থ অফ জানুয়ারি 2022 টাকা 7,000। বেতন পরিশোধ জানুয়ারি মাস 2022 সালে 7,000 টাকা, এখানে জানুয়ারি মাসই হবে। তো জানুয়ারি মাসে বেতন পরিশোধ 7,000 টাকা, বেতন পরিশোধ করে নগদ চলে গেছে, ক্যাশ হবে ক্রেডিট, আর বেতন পরিশোধ করে নগদ গেছে, এই জন্য এখানে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকার পরিমাণ 7,000। বুঝতে পারছো? কোস্ট অফ আনইউজ সাপ্লাইজ টাকা 1,000, অব্যবহৃত সাপ্লাইজের মূল্য হচ্ছে 1,000 টাকা। তো এটা দ্বারা কী বোঝাচ্ছে? যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা এটা পারবেন।
এখানে কোন তারিখে আমরা সাপ্লাইজ ক্রয় করেছিলাম, তারিখটা আমি খুঁজে নেই। 14 তারিখে। পারচেস সাপ্লাইজ ফরকাস্ট টাকা 2000। 14 তারিখে 2000 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল। তাহলে তো হিসাব অনুযায়ী 31 তারিখে 2000 টাকার সাপ্লাইজই থাকার কথা, কিন্তু আছে 1000 টাকার সাপ্লাইজ। অব্যবহৃত সাপ্লাইজ মানে যেটা ব্যবহার হয় নাই, এটার মূল্য বর্তমানে 1000 টাকা। তো 1000 টাকা যদি মূল্য হয়, যে সাপ্লাইজ বাকি আছে এটার মূল্য 1000 টাকা, তো বাকি 1000 টাকার সাপ্লাইজ কোথায় গেল, সেটা ব্যয় হয়ে গেছে। তো যেটা ব্যয় হয়ে গেছে ওইটার জন্য মূলত আমাদের জার্নাল দিতে হবে। 14 তারিখে সাপ্লাইজ থাকার কথা 2000, আছে সাপ্লাইজ 1000 টাকা, এখন বাকি 1000 টাকার সাপ্লাইজ ব্যয় হয়ে গেছে, ওই ব্যয়ের জন্য মূলত জার্নাল দিতে হয় সবসময় সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। সাপ্লাইজ এক্সপেন্স আমি কিন্তু 2000 থেকে 1000 টাকা বিয়োগ করে তারপর 1000 টাকা হিসাবে নিয়ে আসবো। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, এটা কিন্তু সব সময় দিতে হয়। আশা করছি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো, আর সম্পূর্ণ হাতে কলমে তোমরা নিজেরা প্র্যাকটিস করো। পরবর্তী অধ্যায়ের ম্যাথের সমাধান করতে এই ক্লাসগুলো খুবই কাজে আসবে। ধন্যবাদ সবাইকে।